নমস্কার, আমি মৌমিতা। একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই। আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধা লেখিকা আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প, মোমবাতি। ঠিক সেই মুহূর্তেই আলোটা ফিউজড হয়ে গেল। শুধু এই ঘরেরটাই নয়, সারা বাড়িরই। আর তারপরে মোমবাতিটাও। কিন্তু আগের কথাটাই আগে হোক। বাংলা সাহিত্যের অন্যতম সেরা কথা সাহিত্যিক সিদ্ধার্থ সেন সেইমাত্র উপর্যুপুরি দুটো সভা সেরে বাড়ি ফিরেই চাকর নিতাইয়ের মুখে শুনলেন একটি ভদ্রমহিলা 2 ঘন্টা ধরে অপেক্ষা করছেন। শুনে সত্যি বলতে হাড় জ্বলে গেল সিদ্ধার্থ সেনের। বুঝতে না পারার কিছুই নেই। নির্ঘাত কোনো মেয়ে স্কুলের দিদিমণি, আর নির্ঘাতই কোনো ফাংশনের ব্যাপার, যা নাকি সিদ্ধার্থ সেনের পৌরোহিত্য ভিন্ন অচল। উফ, এই করতে করতে সাহিত্য শিখে উঠতে বসেছে। সত্যি বটে, বাজারে তার লেখার চাহিদা দিন দিনই বাড়ছে। বাড়ছে প্রতিষ্ঠা আর পয়সা, কিন্তু শান্তি কই? দুধের দরে জল বিকিয়ে খদ্দের বেড়ে যাওয়া গোয়ালার মনে যে অনাবিল আনন্দ, চাহিদা বেড়ে ওঠা সাহিত্যিকেরও যদি সেই অনাবিল আনন্দ উপভোগের ক্ষমতা থাকত, সিদ্ধার্থ সেনের অন্তত সেই ক্ষমতা নেই। তাই দিন দিন যতই তার প্রতিষ্ঠা আর প্রাচুর্য বাড়ছে, ততই যেন অসহিষ্ণু হয়ে উঠছেন। অতএব হাড় জ্বলে যাওয়ার জ্বালাটা কণ্ঠস্বরে গোপন রইল না। বলে উঠলেন, বসিয়ে রেখে দিয়েছ, কৃতার্থ করেছ আমাকে, ভাগাতে পারোনি? আগে ঢের করে তো বললাম, বাবু সভা করতে গেছেন, ফিরতে দেরি হবে। তা শুনল না, বলল তা হোক, আমি বসছি। তা তো বলবেনি। কোথা থেকে এসেছেন জিজ্ঞেস করেছিস? সবই করেছিলাম বাবু, বললেন শুনে তোমার কি হবে, আমি তো বসে থাকবই। কিরকম দেখতে? মানে হচ্ছে ফর্সা, রোগা, চোখে চশমা, মাঝবয়সী বিধবা স্ত্রীলোক বাবু, বেশ সভ্যভব্য মতো আর কি। অর্থাৎ সন্দেহের আর কিছুই নেই, নিশ্চয়ই কোনো স্কুল শিক্ষয়িত্রী। মুখের চেহারায় কিঞ্চিত পালিশ ফুটিয়ে বসবার ঘরের দিকে এগিয়ে গেলেন সিদ্ধার্থ সেন। আর যেই সেই ঘরের দরজার সামনে এসে দাঁড়ালেন, যেন পাথর হয়ে গেলেন। অপেক্ষা করছে কনক, নাকি 2 ঘন্টা ধরে অপেক্ষা করছে সিদ্ধার্থ সেনের জন্য? টেবিলের উপরে আড়াআড়ি করে রাখা রোগা রোগা ফর্সা ফর্সা দুখানা হাতের উপরে চিবুকটা ঠেকিয়ে চুপচাপ বসে আছে, অবিকল 19 বছর আগের সেই পরিচিত ভঙ্গিতে। এই দীর্ঘ সময়ের ব্যবধানে ওর বসার ভঙ্গির এতটুকু পরিবর্তন হয়নি কেন? কনক হয়তো অস্ফুটে উচ্চারণ করেছিলেন, হয়তো বা করেননি। তবু কনক সহাস্যে উঠে দাঁড়ালো। এই যে, সত্যি ও কেন সপ্রতিভ হবে না? ও কেন পাথর হয়ে যেতে যাবে? ও তো প্রস্তুত হয়েই এসেছে। তাছাড়া চিরকালের বেপরোয়া প্রগলভা মেয়ে। তাই কথা সাহিত্যিক সিদ্ধার্থ সেনকে মুখ করে দিয়ে স্বচ্ছন্দে বলে উঠল, এই যে শুভলগ্ন এলো তাহলে শেষ পর্যন্ত। হাল ছেড়ে দিতে বসেছিলাম প্রায়। আরে একেবারে বরণ মাল্য হাতে, হোমা দুগাছাই যে। হেসে ওঠে কনক। ছিছি, মালা দুটো হাতে জড়ানোই রয়ে গিয়েছে, মোটা গোড়ে মালা। গাড়িতে তুলে দিয়ে গিয়েছিল ওরা, সযত্নে হাতে জড়িয়ে নিয়েছিলেন সিদ্ধার্থ সেন। অসংখ্য সভা করে বেড়াতে হয় তাকে, অসংখ্য মালা জোটে, তবু যেন মালার মোহটা ঘুচেনি। প্রথম সভার মতোই অটুট আছে সেই মোহ। ফুলের মালা, জনমানুষের স্বীকৃতির শ্রেষ্ঠ চিহ্ন। আজ সেই মালাটাই লজ্জা দিল উচিত মতো উত্তর যোগানের অভাবে। বিখ্যাত কথা সাহিত্যিক সিদ্ধার্থ সেন এইমাত্র যিনি দুটো সভায় কথার ফুলঝুরি ছিটিয়ে এলেন, তিনি যেন সমস্ত কথা হারিয়ে ফেলেছেন। আস্তে আস্তে এগিয়ে গিয়ে মালা দুটো হাত থেকে ছাড়িয়ে টেবিলের উপরে রেখে কি যেন বলতে গেলেন। আর ঠিক সেই মুহূর্তেই আলোটা ফিউজড হয়ে গেল। শুধু এই ঘরেরই নয়, সারা বাড়ির। কি হলো? একটা আর্তনাদের মতো আওয়াজ উঠল সিদ্ধার্থ সেনের গলা থেকে। সঙ্গে সঙ্গে ঠান্ডা একটু হাসির মূর্ছনা। কি আর হলো, মহামুহূর্তে আলোটা নিভে গেল।
বিধাতার চিরকালীন রহস্য। কিছুক্ষণ ঘরের মধ্যে অদ্ভুত একটা স্তব্ধতা। কতক্ষণ কে জানে, এখন কি আর আন্দাজ করে বোঝা যায়? গভীর অচৈতন্যের নিঃসীম অন্ধকারে তলিয়ে গেলে কেউ কি আন্দাজ করতে পারে কতক্ষণ তলিয়েছিল সে? হয়তো অনেকক্ষণ, হয়তো 1 মিনিট। তারপরই সচেতনতা ফিরে পেলেন সিদ্ধার্থ সেন। সচেতন, কিন্তু আত্মস্থ নয়। নার্ভাসের মতো চেঁচিয়ে উঠলেন, নিতাই, নিতাই করছিস কি? একটা মিস্ত্রি ডেকে আন। নিতাইয়ের সাড়া মিলল না। হয়তো প্রভুর নির্দেশের আগেই কর্তব্য কর্মে তৎপর হয়ে ছুটেছে সে। সাড়া মিলল অন্ধকারের দেওয়াল থেকে। থাক না, মন্দ কি? বিধাতা কত রকম পরিহাস জানেন, তার নমুনা দেখতে পাচ্ছ। এও তো একটা মজা। বসে পড়ো না চুপচাপ। না না, এ কি? না বসে শুধু সোফাটায় একটা ধাক্কা মেরে সিদ্ধার্থ সেন আবার ব্যাকুলভাবে চিৎকার করে ওঠেন, নিতাই, নিতাই! এত অস্থির হচ্ছ কেন? হাসির একটা তরঙ্গ উঠল কনকের কণ্ঠে। অস্থির হব না? কি আশ্চর্য! সিদ্ধার্থ সেন যেন এলোমেলো হয়ে উঠলেন। আমার এই চাকর বাকরগুলো যা হয়েছে, লক্ষ্মী ছাড়ার এক শেষ। তা মনিব তো দেখছি লক্ষ্মী ছাড়া। ভাবিনি তোমার এই হাল দেখব। বিয়ে করনি না বউ মরে গেছে? এতক্ষণে সিদ্ধার্থ সেন আস্তে একটি কথা বলেন, এই তথ্যটুকুও সংগ্রহ করতে পারোনি? কি করে করব? তারের বাজনার মতো কথা বাজছে। তোমার চাকরের সঙ্গে গল্প করব বসে বসে? তাও তো সে আমাকে তাড়াতেই বদ্ধপরিকর ছিল। নেহাত নাকি আমি, জানোই তো আমাকে। দূর দূরান্তরে থাকি, কাগজপত্রে তোমার ছবি দেখি, নাম শুনি। লেখা বইগুলো তো পড়ে পড়ে মুখস্থই করি, আর ভাবি কত তোমার মহিমা। ভাবতে ইচ্ছে করে হয়তো বা তোমার প্রেরণার উৎস। কনকের কথাটা শেষ হলো না। শেষ করতে দিতে পারলেন না অসহিষ্ণু সিদ্ধার্থ সেন। কেমন যেন অস্থিরভাবে চেঁচিয়ে উঠলেন, নিতাই ঠাকুর, মরে গেছিস নাকি তোরা? একটা মোমবাতি দিয়ে যেতে পারছিস না? কথাটা শেষ করতে দিলে হয়তো পরবর্তী কথার ধারা সম্পূর্ণ অন্য খাতে বইত। হয়তো আজকের এই পরমাশ্চর্য সন্ধ্যাটি এই অন্ধকারের পটভূমিকাতেই এক বর্ণাঢ্য সমারোহে আঁকা হয়ে থাকত। হয়তো প্রতিষ্ঠার শিখরে প্রতিষ্ঠিত এক প্রায় প্রৌঢ় কথা সাহিত্যিকের উজ্জ্বল জীবনের অন্তরালে স্তব্ধ হয়ে থাকা ধূসর একটি কথা সহসা উচ্চারিত হতে পেরে নিঃশ্বাস ফেলে বাঁচত। কিন্তু তা হলো না। সিদ্ধার্থ সেনের স্বভাব অসহিষ্ণু হয়ে গিয়েছে। এইখানে কোথায় যেন একটা মোমবাতির টুকরো দেখেছিলাম। অন্ধকারকে তোমার খুব ভয় না? ভয়ের কথা হচ্ছে না। সিদ্ধার্থ সেন অসহিষ্ণু হাতে ধপধপ করে সেলফের কাগজপত্রগুলো মাটিতে ফেলতে ফেলতে বলেন, ছিল, পাবো না কেন? অন্ধকারকে কেটে তীক্ষ্ণ একটু হাসি ঝলসে উঠল। দেখতেই পাচ্ছ ছিল, কিন্তু এখন আর নেই। মোমবাতি বই তো নয়, কোন ফাঁকে কখন গলে গেছে হয়তো। গলবে মানে? জ্বালা হলো না? হঠাৎ যেন মরিয়া আর হিংস্র হয়ে ওঠেন সিদ্ধার্থ সেন। অন্ধকারে ঘরের জিনিস তছনছ করতে থাকেন। বলেন, কালও দেখেছি এখানে একটা আধ খাওয়া মোমবাতি। কোথাও কিছু যদি ঠিক থাকে, চাকর বাকরগুলোকে চাপকে লাল করলে তবে শায়েস্তা হয়। হঠাৎ থেমে যান সিদ্ধার্থ সেন। অদ্ভুত রকমের শান্ত হয়ে যান। শান্ত হয়ে যান একটা ঝনঝন আর্তনাদের শব্দে। অন্ধকারের যে কণ্ঠ তারের বাজনার মতো বাজছিল, সে কণ্ঠ যেন হতাশ স্তিমিত শোনালো। মোমবাতিতে আর কতটুকু অন্ধকার ঘুচবে? তার চেয়ে অনেক সাগর পেরিয়ে চলো না, অনেক দূরে। সেখানে বসে অনায়াসেই তো ভাবা চলে, তোমার মাথায় টাক পড়েনি, আমার রগের চুলে পাক ধরেনি। টেবিলের উপরের ওই বিরাট মালা দুটি তোমার বিজয় মাল্য নয়, শিশিরে ভেজা ভীতু ভীতু ছোট একটি শিউলির মালা। ভাবলেই কি ভাবা যায়? যায় না? কই আর। অন্য মনস্কের মতো উচ্চারণ করেন সিদ্ধার্থ সেন, কারণ মোমবাতির চিন্তাটা মনের মধ্যে ঘূর্ণি পাক খাচ্ছে। অন্ধকারেই আন্দাজে একটা সেলফের উপরে হাতড়াতে লাগলেন তিনি। কি হলো? বইয়ের আলমারির মাথা থেকে কাচের ফুলদানিটা পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কাঁচ ভাঙার শব্দটা অবিকল কনকের হাসির মতো।
যেন সিদ্ধার্থ সেনের বর্বরতাকে ব্যঙ্গ করে কনক হেসে উঠল। হয়তো আবার একটা স্তব্ধতা নেমেছিল, তারপরে মৃদু একটা নিঃশ্বাসের শব্দ, আর তেমনি মৃদু একটু কথা, আমি যাই। ধূসর হতাশ একটা প্রশ্ন এলো, আর একটু বসা যায় না? নিজেই এতক্ষণে বসে পড়েছেন সিদ্ধার্থ সেন। না, মাপ করো, কিন্তু কেন যে এতদিন পরে, সে কথা এখন আর বলা যায় না। কার সঙ্গে এসেছো? কারোর সঙ্গে নয়, দাদার পুরনো ড্রাইভার। মালাটা গাড়িতে তুলে দেওয়া চলে না? পাগল। রাস্তার ওপারে গাড়িটা অপেক্ষা করছিল। দ্রুত পায়ে রাস্তাটা পার হয়ে গেল কনক। বোকার মতো এদিকে দাঁড়িয়ে দেখলেন সিদ্ধার্থ সেন, আর গাড়িটা অদৃশ্য হয়ে যাওয়ার পরে যেই বাড়ির দিকে মুখ ফিরিয়েছেন, দেখলেন বাড়িটা আলোয় ভাসছে, করিতকর্মা নিতাইয়ের তৎপরতার স্বাক্ষর। কিন্তু আরও বাকি ছিল। সেই আলোটা পড়েছিল বসবার ঘরেই, সেলফের নিচে আধপোড়া এক টুকরো মোমবাতির চেহারা নিয়ে। বোঝা যাচ্ছে অন্ধকারে হাতড়াতে গিয়ে হাতের ধাক্কাতেই পড়ে গিয়েছে। বসে পড়লেন সিদ্ধার্থ সেন। বসে বসে অবাক হয়ে দেখতে লাগলেন জিনিসটাকে। অবাক হলেন, এতক্ষণে পাওয়া গেল বলে নয়, এতক্ষণ পাওয়া যায়নি বলেও নয়। অবাক হয়ে গিয়েছেন এই অকিঞ্চিতকর জিনিসটার জন্যে এতক্ষণ ধরে এত অস্থিরতা করলেন ভেবে। শুধুই কি এতক্ষণ? 19 বছরের স্বপ্ন আর কল্পনায় গড়া এক পরম ক্ষণ। কিন্তু সেই পরম মুহূর্তে আলোটা নিভে গেল কেন? সারা সন্ধে সারা রাত ভেবে ভেবেও কুলকিনারা পেলেন না সিদ্ধার্থ সেন। কেন কেন কেনই বা মোমবাতিটা হাতে না ঠেকে মাটিতে গড়িয়ে পড়ল? হয়তো বাকি সারা জীবনই এই প্রশ্নের উত্তর খুঁজবেন ভাগ্যের কাছে। কিন্তু উত্তর পেলেই বা কি, আর না পেলেই বা কি? মোমের মতো নরম মুহূর্তটুকুও তো গড়িয়ে পড়ে গেছে সিদ্ধার্থ সেনের অসতর্কতার ধাক্কায়। তাকে তো আর ফেরানো যাবে না। শেষ হলো আশাপূর্ণা দেবী রচিত ছোট গল্প মোমবাতি। গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।